গ্রামের শান্তশিষ্ট ভদ্রমেয়ে শাইলু সম্পর্কে জড়ায় কলেজেরই এক প্রফেসরের সাথে। তবে প্রথমবার শারীরিক মিলনের পরে শাইলুর মধ্যে জন্ম নেয় এক সীমাহীন আকাঙ্ক্ষা, যে কামনা মেটাতে গ্রামের প্রত্যেকটি পুরুষেরই লালসার শিকার হয় শাইলু। শাইলুর এমন পরিবর্তনের কারণ কী ছিল এবং শেষ অবধি মেয়েটির যে নৃশংস পরিণতি ঘটে সেটাই জানবো আজকের মুভিতে। কথা দিলাম মুভি শেষ হওয়ার পরেও মুভির কাহিনী ব্রেনের মধ্যেই ঘুরবে। কাহিনীর ক্লাইম্যাক্সও কল্পনার বাইরে। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো গল্পের শুরু হয় 1986 সালের ঘটনা দেখানোর মাধ্যমে, যেখানে গভীর রাতের অন্ধকার ভেদ করে আমরা বছর 14 একটি ছেলে যার নাম রবি তাকে গ্রামের এক মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে ছেলেটি মন্দিরের দরজা খুলে দেয়। ছেলেটির নজর যায় মন্দিরের গর্ভগৃহের দিকে। দৃশ্য সেখানেই ব্ল্যাক আউট হয়। কাহিনীর পরবর্তীতে আমরা সেই ছেলেটিকে দেখি যে তার বান্ধবী শাইলুর সাথে গ্রামের এক বাগান থেকে কয়েকটা আম চুরি করে পালাচ্ছিল। এক পর্যায়ে মালির নাগাল থেকে বেরিয়ে তারা একটি জায়গায় এসে বসে। গতকাল এই দুইজন একটি মেলায় গিয়েছিল আর সেখানে তারা নিজেদের একটি ফটো তুলেছিল। রবি পকেট থেকে সেই ফটো বের করে এবং শাইলুকে দেখায়। শাইলু বলে, রবি, এই ফটোতে তোমাকে কি সুন্দর লাগছে। শাইলু নিজের মুখটা নামিয়ে নেয় এবং বলে, কিন্তু আমাকে একটুও ভালো দেখাচ্ছে না। রবি বলে, কারণ তোমার চোখে কাজল নেই। শাইলু বলে, আমার কাজল শেষ হয়ে গেছে এবং আমার দিদা এখনও অবধি আমাকে কাজল কিনে দেয়নি। এই কথা শোনা মাত্রই রবি পকেট থেকে একটি কাজল বের করে এবং শাইলুর হাতে ধরিয়ে দেয়। শাইলু তো খুব খুশি হয়ে যায় এবং সেই সঙ্গে অবাকও। এই কাজল রবি কোথায় পেল এটা জানতে চাইলে রবি জানায় যে সে গতকাল গভীর রাতে মন্দিরে গিয়ে প্রদীপের শিখা থেকে গর্ভগৃহে যে কালো প্রলেপ পড়েছিল সেই প্রলেপ থেকেই তার জন্য কাজল বানিয়ে এনেছে। অর্থাৎ মুভির প্রথমেই রবি যে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিল তার উদ্দেশ্য ছিল শাইলুর জন্য কাজল বানানো। শাইলু তো খুব খুশি হয়ে যায়। রবি শাইলুকে বলে, তুমি চোখে কাজল লাগালে মনে হয় এই নীল আকাশে যেন কালো মেঘে ছেয়ে গেছে। কাজল পরে এতটাই সুন্দর লাগে তোমাকে। শাইলু এবং রবি যখন ঘরে ফিরতে থাকে একটি কুয়োর মধ্যে ছোট্ট একটা কুকুর ছানাকে পড়ে থাকতে দেখে। বাচ্চাটি অসহায়ের মতো বাঁচার জন্য লড়াই করছিল। রবি সেই গভীর কুয়োর মধ্যে নেমেই সেই বাচ্চা কুকুরটিকে উদ্ধার করে। শাইলু সেই কুকুরটিকে কোলে নিয়ে বাড়ি যেতে চায়। শাইলু বলে, আজ আমার বাবা আমাকে তার সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে। শাইলু কুকুরটিকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। এই পর্যায়ে আমরা শাইলুর দিদার বাড়িতে তার বাবা এবং সৎ মাকে বসে থাকতে দেখি। আমরা জানতে পারি যে শাইলুর মা কয়েক বছর আগেই মারা গেছে এবং তারপরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং একটি ছোট ছেলেকে নিয়ে অন্যত্র সংসার করছে। তারপর থেকে তার বাবা কয়েকবার মাত্র এই বাড়িতে আসা যাওয়া করেছে, তবে শাইলুর খবর নিতে নয়। শাইলুর মা মৃত্যুর আগে যা সম্পত্তি শাইলুর নামে রেখে গেছে সেই সম্পত্তি ভাগ দখলের জন্য আজও তার ব্যতিক্রম নয়। তবে শাইলুর দিদা নিজের জায়গায় অনড়। তিনি বুক দিয়ে শাইলুর ভবিষ্যতের জন্য এই সম্পত্তি আগলে রেখেছিলেন। শাইলু বাচ্চা কুকুরটিকে বাড়িতে এনে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয় এবং বাড়িতে ফিরে তার সৎ মা এবং বাবাকে একসঙ্গে দেখে কেমন যেন থমকে যায়। শাইলুর সৎ মা বলে, আমরা শাইলুকে তখনই এই বাড়ি থেকে নিয়ে যাব যখন ওই জমি আমাদের নামে করা হবে। কিন্তু শাইলুর দিদা পরিষ্কার জানিয়ে দেয় যে সে এই জমি দেবে না। তো রেগে গিয়ে শাইলুর মা তার বাবাকে নিয়ে সেই বাড়ি থেকে চলে যায়। অবাক চোখে শাইলু তার বাবাকে যেতে দেখে। আমরা বুঝতে পারি শাইলু তার বাবাকে খুব ভালোবাসলেও বাবার কিন্তু মেয়ের প্রতি না ছিল বিন্দুমাত্র টান আর না ছিল কোনো কর্তব্যবোধ। পরের দিন শাইলু রবিকে সমস্ত বিষয়টা জানায় যে তার বাবা এবারেও তাকে সঙ্গে করে নিয়ে যায়নি। রবি বলে, এতে এত কান্না করার কি আছে? তোমার বাবা এবং আমার বাবা নামেই বাবা, ওরা না থাকলেও আমাদের কিছু এসে যায় না। বরং চলো মা মহালক্ষ্মীর কাছে প্রদীপ জ্বালিয়ে আমাদের মনোকামনা জানায়। মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না। এই পর্যায়ে দুই বন্ধু প্রদীপ জ্বালাতে গেলে হঠাৎ রবির বাবা এসে রবির কলার ধরে তাকে মারতে শুরু করে দেয়। বাবা রবিকে মারে এবং বলে, আমি তোকে সিগারেট আনতে বলেছিলাম আর তুই না গিয়ে এখানে বসে গল্প করছিস। রবি রেগে গিয়ে সেখান থেকে চলে গেলে রবির বাবা শাইলুর সাথে অদ্ভুত এক নোংরা ইঙ্গিতে কথা বলে এবং তাকে পরের দিন তার বাড়িতে ডাকে। ছোট্ট বাচ্চা মেয়েটি জানায় যে সে আগামীকালই তার বাড়িতে নিশ্চয়ই যাবে। এবার কিছুদিন পরে হঠাৎ মধ্যরাতে মানুষের শোরগোলে ঘুম ভাঙে শাইলুর।
তারা বাইরে গেলে দেখে রবির বাড়িতে আগুন লেগে গেছে এবং সেই আগুনে রবি এবং তার পুরো পরিবার পুড়ে শেষ। এই জীবনে শালুর দিদা এবং রবি ছিল তার কাছের মানুষ। রবিকে হারিয়ে শাইলু কান্নায় ভেঙে পড়ে। এইভাবেই কেটে যায় 10টা বছর এবং আমাদের মঙ্গলবারের একটি ঘটনা দেখানো হয়। রাত্রি 1:45-এ আমরা গ্রামের শুনশান রাস্তায় দুটি জ্বলন্ত চোখ দেখতে পাই। পরে জানতে পারি সেটা ছিল আসলে একটি কুকুর, যে দুরন্ত গতিতে একটি নির্দিষ্ট লক্ষ্যকে উদ্দেশ্য করে ছুটে চলেছে এবং তার পিছনেই ছুটে চলেছে দেবীর সাজে সজ্জিত এক মহিলা, যার হাতে এবং মাথায় ছিল আগুনের কুণ্ড। তবে এই মেয়েকে এই রহস্য এই পর্যায়ে জানা যায় না। পরের দিন সকাল হতে গ্রামবাসীরা রোজকার মতোই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বয়স্ক ব্যক্তি দেওয়ালে কিছু লেখা দেখে থমকে যায়। তখনই পাশে আরও একটি লোক বৃদ্ধকে বলে, আরে দেওয়ালে কি এমন আছে যে মন দিয়ে দেখছো? লোকটি দেওয়ালে চোখ দিতেই তার নজরও সেখানে আটকে যায়। এইভাবেই ধীরে ধীরে সেখানে অনেক মানুষের ভিড় জমা হয়। আর এই ভিড়ের মধ্যে গ্রামের বাসিন্দা কাশীনাথ এবং তার অন্ধ চেলা পুলিও আসে। মূলত এরা গ্রামের সমস্ত গসিপে একসাথে সবার আগে হাজির হয়ে যায়। আজ তারা গ্রাম ঘুরতে বেরিয়েছিল। এবার এমন সময় তাদের মিলের কাছে কিছু মানুষের ভিড় দেখে তারা সেই দিকেই পা বাড়ায়। এবার ভিড় কাটিয়ে তারা যখন সেই দেওয়ালের লিখনের সামনে গিয়ে দাঁড়ায়, তাদের মুখ তো খোলাই থেকে যায়। তো পুলি তো অন্ধ ব্যক্তি, সে কিছুই বুঝতে পারছে না। এই জন্য সে কাশীনাথকে বলে, ভাই এখানে কি হয়েছে আর আমরা এখানে দাঁড়িয়েই বা আছি কেন? এইবারে আমরা আসল বিষয়টা জানতে পারি। দেওয়ালে কেউ এমন কিছু লিখে গেছে যেটা দেখে পুরো গ্রামবাসী অবাক। লেখাটি কিছুটা এরকম ছিল যে ড্যানিয়েলের স্ত্রীর সাথে গ্রামের অন্য এক পুরুষের পরকীয়ার সম্পর্ক আছে। এবার কিছুক্ষণ পরে সেখানে ড্যানিয়েল আসে এবং দেওয়ালের দিকে না তাকিয়েই সে কাশীকে প্রশ্ন করে, কি ব্যাপার, এখানে এত লোক জড়ো হয়েছে কেন? আর দেওয়ালেই বা কি লেখা আছে? আসলে কাশী পড়তে পারতো না। দেওয়ালের সেই লিখন শুনে ড্যানিয়েলের মাথা তো পুরো খারাপ হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে তার সাইকেল নিয়ে স্ত্রীর উদ্দেশ্যে ছুটে যায়। তবে তারপরে কি ঘটে সেটা আর এই পর্যায়ে দেখানো হয় না। পরবর্তীতে আমরা গ্রামের সেই কুয়োর পাশে একটি কলা বাগান দেখি, যেখানে এক ব্যক্তি গাছের পরিত্যক্ত ডাল ছাড়তে শুরু করেছিল। এমন সময় একটি অলৌকিক বিষয় ঘটে। লোকটি লক্ষ্য করে এক ঝাঁক রঙিন প্রজাপতি সেই কুয়োটিকে ঘিরে অদ্ভুতভাবে ঘুরেই চলেছে। এটা সেই কুয়ো যেখান থেকে রবি এবং শালু সেই ছোট্ট বাচ্চা কুকুরটিকে উদ্ধার করেছিল। লোকটি সেই প্রজাপতি অনুসরণ করে কুয়োর সামনে যেতেই আটকে ওঠে। দেখতে দেখতেই পুরো গ্রামবাসী সেখানে জড়ো হয়। আর এই দুটো মৃত মানুষের মধ্যে একজন ছিল ড্যানিয়েলের স্ত্রী কুমন্তী এবং তার প্রেমিক কুরভিল। এই ঘটনায় পুরো গ্রামবাসী চমকে ওঠে। বডি দেখে এটাই মনে হচ্ছিল যে তারা নিজেরাই নিজেদের ইচ্ছায় আত্মহত্যা করেছে। গ্রামবাসীরাও এটাই ভাবতে থাকে যে হয়তো গ্রামে রটে যাওয়া নিন্দার কারণেই তারা আত্মহত্যা করেছে। তবে গ্রামের কেউ এই বিষয়টা জানেই না যে দেওয়ালে ওই লিখনটা কে লিখেছিল। গ্রামের প্রত্যেকেই তাদের মৃত্যু আত্মহত্যা মনে করলেও সেখানে উপস্থিত দুই ব্যক্তির এটাই সন্দেহ হয় যে যে ব্যক্তি দেওয়ালে তাদের পরকীয়ার কথা লিখে গেছে সেই আসলে এই দুইজনকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এক মহিলা সব ভিড় সরিয়ে সামনে যেতে থাকলে এক বয়স্ক লোক বলে, সবাই যখন এখানে দাঁড়িয়ে দেখছে তখন তুই সামনে গিয়ে কি কোনো বড় কাজটা উদ্ধার করবি? মেয়েটি কথায় কোনো উত্তর দেয় না। সপাটে লোকটার গালে একটা চড় মেরে দেয় এবং সেই থাপ্পড়ের আওয়াজে সবাই জানতে পেরে যায় এই মেয়েটি হলো এই গ্রামের নতুন এসআই মায়া। মায়া খুব নিখুঁতভাবে দুটো বডি পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পরে সেখানে আসে গ্রামের একমাত্র ফটোগ্রাফার বাসু। বডি দুটোর ফটো তুলতে শুরু করে দেয় বাসু। আমরা লক্ষ্য করি সেই ফটো তোলাকালীন বাসুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। আমরা এটাও বুঝতে পারি যে একটা অজ্ঞাত কারণবশত বাসু ভয় পেয়েছে। যাই হোক, মায়া এবার ড্যানিয়েলকে ইনভেস্টিগেট করতে শুরু করে। ড্যানিয়েল জানায় গত রাতে সে জমিতে জল দিতে গিয়েছিল। সকালে গ্রামে ফিরতে নীলের দেওয়ালে তার স্ত্রীর সাথে অন্য এক ছেলের সম্পর্ক আছে এমন লিখন কেউ লিখে গেছে শুনে যখন বাড়ির দিকে রওনা দেয়, সে জানতে পারে কুয়োর কাছে তার স্ত্রী এবং তার প্রেমিকের মৃতদেহ পাওয়া গেছে। মায়ার কাছে এই মৃত্যু দুটো স্বাভাবিক লাগে না, তাই সে এই বডি দুটো পোস্টমর্টম করাতে চায়। কিন্তু গ্রামবাসীরা তাতে রাজি হয় না, কারণ এই গ্রামে অস্বাভাবিকভাবে মৃত কোনো মানুষের নাকি পোস্টমর্টম করানো হয় না। আর যদি পোস্টমর্টম করতেই হয় তবে গ্রামের জমিদার প্রকাশবাবুর কাছে এটার পারমিশন নিতে হবে। পরের দৃশ্যে আমরা গ্রামের নামমাত্র জমিদার
প্রকাশবাবুকে দেখি, যিনি সকালবেলায় ঘুম থেকে উঠে তার মৃত বাবার ফটোতে একটি মালা পরিয়ে বারবার জুতোর বাড়ি মারতে শুরু করে। এটা ছিল তার রোজকার সকালের রুটিন, কারণ প্রকাশের বাবা জীবিত অবস্থায় প্রকাশের জন্য কিছুই করে যায়নি। এই বাংলো ছাড়া বর্তমানে তার কাছে আর কিছুই নেই। কিছুক্ষণ পরে প্রকাশের স্ত্রী পুজো সেরে আরতি নিয়ে স্বামীর কাছে আসে। তবে প্রকাশ ঈশ্বরেও বিশ্বাসী ছিল না, যে কারণে সে তার স্ত্রীকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার এক পেট মদ গেলে প্রকাশ গিয়ে পৌঁছায় ক্রাইম স্পটে। মায়া দুটো বডির পোস্টমর্টমের কথা জানালে প্রকাশ স্পষ্ট করে জানিয়ে দেয় এই গ্রাম তার, এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষও তার কথায় চলে। আর এই গ্রামে পোস্টমর্টম শুধুমাত্র মৃত মুরগি এবং ছাগলের হয়, নাকি কোনো মানুষের। এরা দুইজন অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, এমনটাই ডায়েরিতে লিখে দিতে বলে প্রকাশ। প্রকাশের এমন দাদাগিরিতে মায়াও রেগে যায়। তো করার কিছু ছিল না, যে কারণে দুটি মানুষকে তাদের নিজ নিজ ধর্ম অনুসরণ করে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই পর্যায়ে আমরা দেবীর মুখোশ পরা এক অদ্ভুত ব্যক্তিকে দেখি, যে একটি মৃতদেহ পোড়াচ্ছিল। এই ব্যক্তির রহস্য মুভির কাহিনীর পরবর্তীতে আমরা জানতে পারবো। যাই হোক, গ্রামবাসীরা সাধারণ জীবনে ফিরে আসে। এদিকে কাশিও একটি দোকানে বসে রোজকার মতোই একটি মেয়েকে পটাবার চেষ্টা করছিল। মেয়েটির স্বামী বিদেশে থাকতো। কাশির ইচ্ছা ছিল মেয়েটির সাথে সম্ভোগ করা, কিন্তু মেয়েটি তাকে 2 টাকারও দাম দেয় না। এমন সময় গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যায় এক ডাক্তার। কাশি যে গ্রামের প্রত্যেক পুরুষ এবং মেয়েদের বায়োডাটা জানত, তার কথা থেকে জানা যায় এই ডাক্তারের অতীতেও মেয়েদের নিয়ে কোনো কেচ্ছাঘটিত ঘটনা ঘটে গেছে। তবে নিজের মেয়ের মৃত্যুর পরে সে পুরো মাত্রায় চেঞ্জ হয়ে গেছে। ডাক্তার চেম্বারে পৌঁছাতেই এক দম্পতি তাদের অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার মেয়েটিকে চেক আপ করার পরে জানতে পারে যে মেয়েটির কলেরা হয়েছে, তাও আবার সিভিয়ার স্টেজে পৌঁছে গেছে। ডাক্তার বাচ্চাটির বাবা মায়ের হাতে কিছু টাকা ধরিয়ে দেয় এবং তাকে শহরের ভালো হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি গ্রামে দীর্ঘ সময় ধরে মা মহালক্ষ্মীর পুজো উপলক্ষে একটি মেলার আয়োজন করা হতো। তবে বিগত 2 বছর সেটা বন্ধ আছে, এবং পুরোহিতের ধারণা সেই কারণেই হয়তো গ্রামে একের পর এক অঘটন ঘটে চলেছে। পুরোহিত চাইছে অনুষ্ঠান আবার নতুন করে শুরু করতে। তাই সেই দিন কিছু অর্থ সাহায্যের জন্য পুরোহিত গিয়ে পৌঁছায় জমিদারের বাড়িতে। এদিকে জমিদার তো ঈশ্বরে বিশ্বাসী ছিল না, যে কারণে সে কোনো প্রকার সাহায্য করতে তো বারণই করে দেয়। সেই সঙ্গে পুরোহিতকে নানান অকথা কুকথা বলে তাড়িয়ে দেয়। কিন্তু জমিদারের স্ত্রী শান্তি ছিল ধর্মনিষ্ঠ মহিলা। তিনি স্বামীর আড়ালে পুরোহিতকে ডেকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে অর্থ সাহায্য করে, যাতে এইবারের মেলা খুব ভালোভাবে অনুষ্ঠিত হতে পারে। শান্তি বলে, এই গ্রামের মানুষদের যখন যা কিছু প্রয়োজন পড়বে আমাকে চাইবেন। পুরোহিত জানিয়ে যায় মেলা অনুষ্ঠিত হবে সোমবার এবং মঙ্গলবারে দেবীর পবিত্র অগ্নিকুণ্ড জ্বালিয়ে মেলা শেষ করা হবে। যাই হোক, জমিদার প্রকাশ কঠিন স্বভাবের হলেও তার স্ত্রী ছিল খুবই নরম স্বভাবের মেয়ে। এই টাকা দেওয়া নিয়ে প্রকাশ তার স্ত্রীকে কড়া সুরে অপমান করে, কিন্তু শান্তি জানত যে সে যা করছে সবই গ্রামের এবং তার পরিবারের মঙ্গলের জন্য। শান্তি বলে, ঈশ্বরকে বিশ্বাস না করে তোমার মতো এমন নাস্তিক হয়ে বেঁচে থাকার ক্ষমতা সকলের মধ্যে থাকে না। যাই হোক, কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে ইন্সপেক্টর মায়া সেই গ্রামে টহল লাগাতে শুরু করে। সাব ইন্সপেক্টরকে অর্ডার দেয় ক্রাইম স্পটের সমস্ত ফটো যেন বাসু জলদি থানায় দিয়ে যায়, এই বিষয়ে একটু খোঁজ নিতে। এবার এমন সময় চোখের পলকে মায়া কলাবাগানের মাঝে দেবীর মাস্ক পরা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। মায়া আতকে গাড়ি থেকে নেমে সেই স্থানে গেলে 1 সেকেন্ডেই সেই মূর্তি গায়েব হয়ে যায়। ইন্সপেক্টর বলে, ম্যাডাম, আসলেই এখানে কেউ নেই, আপনার হয়তো চোখের ভুল হয়েছে। এবার কিছুদিন পরেই সোমবার এসে উপস্থিত হয় এবং গ্রামে শুরু হয় মা মহালক্ষ্মীর মেলা। গ্রামের সকলেই মায়ের মন্দিরে এসে হাজির হয় এবং আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হতে থাকে মা মহালক্ষ্মীর পুজো। এদিকে যখন গ্রামবাসীরা সম্মিলিতভাবে মা মহালক্ষ্মীর আরাধনায় মত্ত হয়ে উঠেছে, ঠিক তখনই গ্রামের বাইরে আমরা সেই মুখোশ পরা ব্যক্তিকে দেখতে পাই। কলাবাগানে সেই ব্যক্তিও মায়ের আরাধনায় মত্ত হয়েছে। এই ব্যক্তির আসল রহস্য মুভি যত সামনের দিকে এগিয়ে যাবে আমরা জানতে পারবো। অবশেষে মঙ্গলবারের রাত এসে হাজির হয়। গ্রামের জমিদারের স্ত্রী শান্তি মায়ের মন্দিরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে এবং যার মাধ্যমে মেলা শেষ হয়।
আর সেই রাতেই শূন্য রাস্তায় আমরা সেই কুকুরটিকে ছুটতে দেখি, যার পিছনে ছুটে যায় সেই অদ্ভুত মহিলাটি, যার হাতে এবং মাথায় ছিল অগ্নিকুণ্ড। পরের দিন সকাল হতে এক দুধওয়ালা গ্রামে দুধ বিলি করতে গেলে দেওয়ালে আবারও একটি লিখন দেখতে পায়। ছেলেটি তৎক্ষণাৎ সমস্ত গ্রামবাসীকে ডেকে আনে। এখানে দেওয়ালে লেখা থাকে গুরজার বন্ধু শম্ভুর সাথে নাগমণির অবৈধ সম্পর্ক আছে। এই পর্যায়ে গ্রামবাসীরা এই বিষয়েও অবগত হয়ে যায় যে এতক্ষণে হয়তো সেই দুইজন মারাও গেছে, আর ঘটেও তাই। গ্রামের বাইরে এক মাঠে গাছ থেকে এই দুইজন গলায় দড়ি নিয়ে ঝুলতে থাকে। ঘটনাস্থলে পুলিশ আসে। এসাই মায়া গুরজাকে বলে, পরপর এই যে দুইজন মারা গেল তারা তো তোমার বন্ধু হয়, তাই না? হতে পারে এর পরের পালা তোমার, তাই সাবধানে থেকো। মায়া বাসুকে বলে, শুনেছি এই যে যারা মারা গেছে তাদের সাথে তোমার সম্পর্ক খুব খারাপ ছিল। এমন নয় তো দেওয়ালে এই সব কিছু তুমি লিখছো এবং তারপরে এদের তুমিই মেরে ফেলছো? বাসু এই কথা শুনে ঘাবড়ে যায়। মায়া গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে, এবার বিশ্বাস করছো তো এগুলো আত্মহত্যা নয়, এগুলো সবই মার্ডার। কিছুক্ষণ পর সেখানে প্রকাশবাবু আসে। মায়া বলে, যদি আমার সন্দেহ সঠিক হয় তবে খুনি আমাদের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং সে এই গ্রামেরই একজন। সেই ব্যক্তি গ্রামের প্রত্যেকের ঠিকুচি গোষ্ঠী ভালো মতো জানে, কিন্তু প্রকাশবাবু তখনও বিশ্বাস করতে চায় না যে এগুলো মার্ডার কেস। এসাই মায়া বলে, এই যে গাছের এত উঁচুতে দুটো বডি ঝুলছে, যদি তারা নিজেরা আত্মহত্যা করত তাহলে তো পায়ের তলায় কিছু থাকার কথা ছিল, যেটাতে ভর করে তারা আত্মহত্যা করতে পারত, কিন্তু এখানে তো কিছুই নেই। অর্থাৎ প্রথমে এই দুইজনকে প্রাণে মারা হয়েছে এবং তারপরে গাছ থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রকাশ বলে, আমাদের গ্রামে এরকম কোনো বিষয় নেই, এগুলো সবই আত্মহত্যা। মায়া এবার রেগে গিয়ে বলে, এগুলো আত্মহত্যা না খুন সেটা আমি ঠিক করব, আপনি নয়। অবশেষে প্রকাশের কথা না মেনে মায়া সেই বডি দুটো পোস্টমর্টম করতে পাঠিয়ে দেয়। দূর থেকে সেই কালো কুকুরটা এই সব কিছুই লক্ষ্য করছিল, অর্থাৎ খুনিও আশেপাশে কোথাও আছে। এসাই মায়া এটা বুঝতে পারে না খুনির আসল মতলব কি, কেন শুধুমাত্র পরকীয়ায় লিপ্ত মানুষদের সে খুন করছে এবং খুন করার পরে বিষয়টিকে কেনই বা আত্মহত্যা বলে উপস্থাপন করছে, এটা মায়ার ধারণার বাইরে ছিল। মায়ার সন্দেহ গ্রামের প্রত্যেক পুরুষের ওপরেই ছিল। এদিকে ড্যানিয়েলের স্ত্রীর মৃতদেহ পোস্টমর্টম করার জন্য যখন তোলার ব্যবস্থা করা হয় তখন শকিং একটা বিষয় ঘটে। আসলে সেই মৃত মেয়েটির বডি তার জায়গায় ছিল না। এদিকে গ্রামবাসীরা এই বিষয় নিয়ে চিন্তায় পড়ে যায় যে প্রত্যেক মঙ্গলবার কেন এই গ্রামে দুইজন করে মানুষের মৃত্যু হচ্ছে, আর কেই বা দেওয়ালে তাদের কথা লিখে যাচ্ছে। এটা তাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। গ্রামের পুরোহিত এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা খুন মা মহালক্ষ্মীর পছন্দের দিন মঙ্গলবার হচ্ছে, তাই সবার প্রথম আমাদের এই মন্দিরে একটি যজ্ঞের ব্যবস্থা করতে হবে। গ্রামের কিছু পুরুষের সন্দেহ তো নতুন এসাইয়ের ওপরে গিয়ে পড়ে, কারণ এই মহিলা এসাই এই গ্রামে আসার পর থেকেই এই সমস্ত কাণ্ড ঘটে চলেছে। গ্রামবাসীরা ঠিক করে মঙ্গলবার রাতে গ্রামের ছেলেরা সম্মিলিতভাবে গ্রাম পাহারা দেবে এবং কে দেওয়ালে এসব লিখছে তাকে ধরে ফেলবে। পরের দিনই ছিল মঙ্গলবার। পুলিশ সোমবার বিকালে সমস্ত গ্রামবাসীকে জানায়, আমাদের গ্রামে যেসব মহিলা এবং পুরুষদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে তাদেরই হত্যা করা হচ্ছে মঙ্গলবার। তো আগামীকাল যেহেতু মঙ্গলবার, তাই সকলের কাছে অনুরোধ, কাল আপনারা কেউ বাড়ি থেকে কোথাও যাবেন না, প্রত্যেকে রাতে অন্যের বিছানায় শোয়ার ভুলও করবেন না। অবশেষে মঙ্গলবার রাত এসে হাজির হয়। গ্রামের পুরুষেরা সম্মিলিতভাবে গ্রাম পাহারা দিতে শুরু করে। এক পর্যায়ে গুরজার নজর পড়ে এক অদ্ভুত ব্যক্তির ওপরে, যে দেওয়ালের ওপরে কিছু যেন লিখতে চলেছিল, যার পুরো মুখ ঢাকাও ছিল। গ্রামবাসীরা বুঝে যায় এই সেই ব্যক্তি যে গ্রামে খুনগুলো করছে। তারা পাগলের মতো ছুটে যায় লোকটির পিছনে। লোকটি কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেই কলা বাগানের মধ্যে দিয়ে ছুটতে শুরু করে। ঠিক সেই সময় গ্রামের ডাক্তারকে আমরা শহর থেকে গ্রামে ফিরতে দেখি। গ্রামের কলা বাগানে সেই কুয়োর কাছে আসতে সে কোনো মেয়ের যেন কান্নার শব্দ শুনতে পায় এবং সেই কান্না অনুসরণ করে সেই পথে এগিয়ে যেতে থাকে। অতি সন্তর্পণে কুয়োর একটু কাছে আসতেই সে একটি ভয়ঙ্কর নারী মূর্তিকে দেখে। অন্যদিকে গ্রামবাসীরা সেই লোকটাকে ধরেই ফেলে। মুখ থেকে পর্দা সরাতে তারা অবাক হয়ে যায়। সে ছিল তাদের গ্রামেরই এক ব্যক্তি। তাকে দেখা মাত্রই গুরজা তাকে সজোরে একটি থাপ্পড় মারে। আর এই ব্যক্তি হলো কবির, যে গুরজার বোনের সাথে প্রেম করত। অন্যদিকে ডাক্তার সেই কুয়োর কাছে যেতে নারী মূর্তিটি যখন বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে, সে ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ডাক্তার মেয়েটিকে শাইলু নামে ডেকে ওঠে। কাহিনী গিয়ে
গিয়ে পৌঁছায় 18 মাস আগে, যেখানে আমরা শাইলুকে দেখি। এই হলো সেই শাইলু যাকে দিয়ে মুভির কাহিনী শুরু হয়েছিল। শাইলু এখন 18 বছর বয়সে পা দিয়েছে, তবে এত বছর পরেও তার বাবা তাকে গ্রহণ করেনি। সে এখনও তার দিদার বাড়িতেই মানুষ হচ্ছিল। এই পর্যায়ে শাইলু তার কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। শাইলু ছিল অতীব সুন্দরী, গ্রামের প্রত্যেকটা পুরুষ তাকে ভীষণভাবে পছন্দ করত। তবে শাইলু কাউকেই পাত্তা দেয় না। কলেজে পৌঁছে সে তার পছন্দের স্কুটিটি নিজের জায়গায় আছে কিনা একবার চোখ বুলিয়ে নেয়, আর স্কুটির গায়ে আলতো স্পর্শ করে সে কলেজের ভিতরে চলে যায়। অর্থাৎ এই কলেজে শাইলুর পছন্দের এক মানুষ আছে, যে হলো তারই কলেজের ইংলিশ প্রফেসর মদন। এখানে প্রফেসর মদন শাইলুকে বলে, তোমার কি আমাকে দেখে ভয় হয়? তাহলে এত সংকুচিত হয়ে কেন থাকো? শাইলু ছিল পড়াশোনায় খুবই তুখর। স্যার বলেন, তুমি এই ক্লাসের টপার, তোমার মতো মেয়ে যে কোনো শিক্ষকের নজর কাড়বে, আর আমিও তোমাকে ছাড়বো না। কথাটা যেন অন্তরে লাগে শাইলুর। সেও মদন স্যারকে ভীষণ পছন্দ করত। মদনের অঙ্গি ভঙ্গি দেখে আমরা এটাও বুঝতে পারি যে মদনও শাইলুকে পছন্দ করে। এই পর্যায়ে দুইজনের লুকোচুরিতে শাইলুর তো খুশির ঠিকানাই থাকে না। শাইলুর মনে পড়ে যায় মদন স্যারের সাথে তার প্রথম দেখা হওয়ার দিনটার কথা। মদন স্যার যখন এই কলেজে প্রথম এসেছিল, তার পার্স পার্কিংয়ে পড়ে যায়, যেটা শাইলু উদ্ধার করে এবং স্যারকে দিয়ে আসে। আর এখান থেকেই তাদের দুইজনের পরিচয় শুরু হয়। তারপর থেকেই মদন শাইলুকে পছন্দ করতে শুরু করে। এই সমস্ত কথা চিন্তা করে শাইলুর হার্টবিট কেমন যেন দ্রুত হারে বেড়ে যায়। শাইলুর মধ্যে এক অদ্ভুত শারীরিক উত্তেজনা শুরু হয়। এই উত্তেজনা যেন তার জীবনে প্রথম, আর সেটাই কল্পনা করে সে প্রথমবার মাস্টারবেশন করতে শুরু করে দেয়। এক পর্যায়ে সে নিজেও এটা ভেবে অবাক হয়ে যায় যে সে নিজের অজান্তেই নিজের উত্তেজনা মিটিয়েছে। এবার কিছুদিন পরেই মদন স্যারের জন্মদিন ছিল। শাইলুর নিজের হাতে ক্ষীর বানিয়ে বৃষ্টিতে ভিজিয়ে স্যারের বাড়িতে নিয়ে আসে। মদন তো আনন্দের সঙ্গে ক্ষীর খেতে শুরু করে। এবার শাইলু বাড়ি চলে যেতে চাইলে মদন স্যার বলে, এত বৃষ্টিতে বাড়ি কি করে যাবে? বৃষ্টি থেমে গেলে না হয় চলে যেও। মদন এবার শাইলুকে দেখে একটু রোম্যান্টিক হয়ে পড়ে এবং শেক্সপিয়ারের একটি রোম্যান্টিক গল্প পড়তে শুরু করে দেয়, যে গল্পের প্রত্যেকটা লাইন যেন তাদেরই উদ্দেশ্য করে লেখা হয়েছে। শাইলুর মধ্যেও চরম উত্তেজনা কাজ করতে শুরু করে। এক পর্যায়ে মদন শাইলুর কাছে এসে হঠাৎ তাকে আদর করতে শুরু করে দেয়। এই ঘটনার জন্য শাইলু মোটেও প্রস্তুত ছিল না। মদন শাইলুর ঠোঁট স্পর্শ করতে গেলে হঠাৎ একটা বাজ পড়ে, আর সেই শব্দে শাইলুর সম্বিত ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে মদনের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরে কি যেন মনে করে আবারও সে ফিরে আসে মদনের দরজায়। শাইলু মদনকে খুব ভালোবাসত, তাই তার পক্ষে এই পর্যায়ে নিজেকে ধরে রাখা আর সম্ভব ছিল না। এই কথা ভেবেই সেই মদনের কাছে এসে দাঁড়ায় এবং তার প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে। মদন শাইলুকে কোলে করে বিছানায় নিয়ে আসে এবং আদর করতে শুরু করে। দুইজনের উত্তেজনা যেন চরম পর্যায়ে পৌঁছে যায়। শাইলুও মদনের সমস্ত ডাকে সাড়া দিয়ে ফেলেছে। এমন পর্যায়ে তারা মিলিত হয়। মদন এবং শাইলুর সম্পর্ক একটা আলাদা উচ্চতা স্পর্শ করে। এই দিনটার পরে তাদের মধ্যে প্রেম শুরু হয়। প্রসঙ্গত তারা বেশিরভাগ সময়ই একে অপরের সাথে মিলিত হতো। মদনের ভালোবাসার উষ্ণতা উপেক্ষা করা শাইলুর পক্ষে আর সম্ভব হয় না। এইভাবেই কিছু মাস কেটে যায় এবং একদিন হঠাৎ শাইলু মদনের বাড়িতে গেলে সে দেখে বাড়ির বাইরে চাবি লাগানো। শাইলু ভাবে হয়তো স্যার কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে, দিন কয়েক পরেই হয়তো ফিরে আসবে, কিন্তু আসলে তা নয়। মদন চুপিসারে এই কলেজ ছেড়ে অন্য কলেজে বদলে নিয়েছে। অজ্ঞাত শাইলু তার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতে থাকে। তবে মাস কয়েক কেটে গেলেও মদন ফিরে আসে না। এবার একদিন কলেজে এলে শাইলু দেখে একটি জায়গায় সবাই ভিড় জমিয়ে মদন স্যারকে নিয়ে আলোচনা করছে। শাইলু ভিড় কাটিয়ে সামনে গেলে সে দেখে যে মদন বিয়ে করেছে। মেয়েটি অন্য এক কলেজের প্রফেসর এবং বিয়ের পরে একসাথে থাকার জন্যই মদন তার স্ত্রীর কলেজে ট্রান্সফার নিয়ে নিয়েছে। অর্থাৎ মদন শাইলুকে ঠকিয়েছে। শাইলুকে মদন পরিষ্কার জানিয়ে দেয় যে তুমি হলে শেক্সপিয়ারের লেখা সেই চ্যাপ্টার যেটা মাঝে মাঝে পড়লে খুব ভালো লাগবে, তবে রোজ পড়লে বিরক্ত হয়ে যাবে। তাই আমিও তোমাকে কয়েকবার পড়ে ফেলেছি, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি। এই কথাগুলোই শাইলুর
মন ভেঙে চুরমার করে দেয়। মদন শাইলুকে ছেড়ে তার স্ত্রীকে নিয়ে কলেজ ছেড়ে চলে যায়। তার প্রথম ভালোবাসা যে তাকে এইভাবে ঠকাবে সে এটা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভাঙা বুক নিয়ে বাড়ি ফিরে আসতে সে আরও একটা ধাক্কা পায়। সে দেখে যে তার দিদাও পৃথিবী ত্যাগ করেছে। এই ঘটনা শাইলুকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়। এই দুনিয়ায় তার আর নিজের বলতে কেউ রইল না। সুরম্যার মৃত্যুর পরে গ্রামবাসীরা শাইলুর বাবাকে ডেকে আনে, কারণ এরপরে শাইলুর মতো যুবতী মেয়ের পক্ষে এই বাড়িতে একা থাকা সম্ভব ছিল না। পাড়া প্রতিবেশীরা শাইলুর বাবাকে বলে, তুমি বরং এবার তোমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাও। কিন্তু শাইলুর সৎ মা চিৎকার করে ওঠে। সে বলে, এই যুবতী মেয়ের দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যদি তার নামে থাকা জায়গা আমাদের নামে করে দেওয়া হতো তাহলে না হয় সেই জায়গা বিক্রি করে মেয়েটার একটা কোথাও বিয়ে দিয়ে দিতাম, কিন্তু আমাদের পক্ষে এই মেয়ের কোনো দায়িত্ব নেওয়া সম্ভবই নয়। এই জায়গায় শাইলুর ধৈর্যের বাঁধ ভাঙে। ছোট থেকেই বাবার মুখে মেয়ের জন্য ভালোবাসা স্নেহের একটা কথাও সে শোনেনি, শুধু শুনেছে সম্পত্তির কথা। শাইলু রেগে গিয়ে কাগজ নিয়ে এসে বাবার মুখে ছুঁড়ে মারে। শাইলুর এমন ব্যবহারে বাবা বলে, তোর এত বড় সাহস, এতগুলো লোকের মধ্যে তুই তোর বাবাকে অপমান করছিস। শাইলু বলে, কিসের বাবা, কার বাবা? তুমি হলে বাবা নামের কলঙ্ক। ছোট থেকে কখনো মেয়ে বলে মনে করেছো আমাকে? কোনোদিনও কি আমার কোনো দায়িত্ব পালন করেছো? এই পেপার নিয়ে চুপচাপ বেরিয়ে যাও। এরই মধ্যে শাইলুর মা সেই পেপারটা চুপ করে নিয়ে নেয়। শাইলুর বাবা তাকে বলে, তুই মরে গেলেও এই জীবনে আমি তোর মুখ দেখব না। শাইলুর বাবা এবং তার সৎ মা রেগে গিয়ে সেই সম্পত্তি নিয়ে বাড়ি চলে যায়। তারা সম্পত্তি তো নিয়ে যায়, কিন্তু শাইলুর কোনো দায়িত্ব নেয় না। শাইলু সেই বাড়িতেই একা থেকে যায়। এবার সেই বাড়িতে একা থাকতে থাকতে সে ডিপ্রেশনে পড়তে থাকে। এই বাড়ির একাকিত্ব যেন তাকে গ্রাস করতে শুরু করেছে। একাধারে সে তার দিদাকে হারিয়েছে, অন্যদিকে তার প্রেমিক তাকে খুব খারাপভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। একা থাকতে থাকতে এবার শাইলুর মধ্যে মানসিক সমস্যা তৈরি হয়। কখনো সে রাগ করে, আবার কখনো স্বাভাবিক হয়ে যায়। সে এখনও মদনকে মিস করে। তার ভালোবাসার ছোঁয়া আদর শাইলুকে এমনভাবে ঘিরে রেখেছিল যে এইসব ছাড়া বাঁচার কথা সে কোনোভাবেই ভাবতে পারে না। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি শাইলুর ওপরে প্রথম থেকেই গ্রামের একটি ছেলের কুনজর ছিল। শাইলু মন খারাপ করে একটি জায়গায় বসে থাকলে দূর থেকে সেই ছেলেটি খারাপ নজরে তাকিয়ে থাকে শাইলুর দিকে। শাইলু ছেলেটির মধ্যে মদনকে দেখতে পায় এবং তাকে দেখে হাসে। ছেলেটি ভাবে হয়তো শাইলু তার সাথে মিলনে রাজি হয়েছে, তো ছেলেটি শাইলুর সাথে মিলিত হয়। এক পর্যায়ে শাইলু অনুভব করে যে এই ছেলে মদন নয়। সে সঙ্গে সঙ্গে ছেলেটিকে সরিয়ে দেয়। সেই দিনের পর থেকে শাইলু একের পর এক পুরুষের সাথে মিলিত হতে শুরু করে। এমনকি সে যে মিলে কাজ করত সেই মিলের মালিকও শাইলুকে ভোগ করে। অদ্ভুত বিষয় হলো, শাইলু যখন এইসব পুরুষদের সাথে মিলিত হতো সে সকলের মধ্যেই মদনকে দেখতে পেত। যাই হোক, সেই মিলে কাজ করে শাইলু যেটুকু টাকা ইনকাম করে সেটা দিয়ে তার সংসার চলে যেত। এবার একদিন যখন সে তার কাজে বের হচ্ছিল, আমরা দেখি গ্রামের বুড়ো থেকে জোয়ান প্রত্যেকটা পুরুষ শাইলুর দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারণ এতদিনে শাইলুর সম্পর্কে গ্রামে কম বেশি প্রচার হয়ে গিয়েছিল যে শাইলু যার সাথে পায় তার সাথেই মিলিত হয়। তো প্রত্যেকটা পুরুষই তাদের পালা আসার অপেক্ষা করছিল। মিলে যাওয়ার সময় শাইলু একটি বাসে যাবে এবং তারই পাশে বসেছিল একটি অন্য ছেলে। এবার বাসটি ধাক্কা মারলে ছেলেটির শরীর শাইলুর শরীরের সাথে স্পর্শ করে। এই স্পর্শে শাইলুর শরীরে শুরু হয় প্রবল উত্তেজনা। তার হাত পা কাঁপতে শুরু করে। সে কোনোভাবেই নিজের চাহিদাকে দমন করে উঠতে পারছিল না। এক পর্যায়ে শাইলু কি করবে বুঝে উঠতে পারে না। আর আমরা দেখি যে সে তার হাতে একটি রাবার ব্যান্ড রেখেছিল। যখনই তার এইরকম অনুভূতি আসতো সেই রাবার দিয়ে সে তার হাতে বারবার আঘাত করত, যাতে সেই যন্ত্রণায় তার শারীরিক অনুভূতি কমে যায়। ক্রমাগত আঘাতে তার হাতে তৈরি হয়েছিল দীর্ঘকালীন একটি গভীর ক্ষত। এইভাবেই সে নিজের জন্য একটি ওষুধ তৈরি করে রেখেছিল। শাইলুর আসলে কি হয়েছে এবং কেন সে পুরুষের সামান্য সংস্পর্শে পাগল হয়ে যায় এবং দুনিয়ার সব ছেলেদের সাথে মিলিত হতে চায়, এই সব কিছুই আমরা মুভির পরবর্তীতে জানতে চলেছি। যাই হোক, শাইলু অবশেষে ফ্যাক্টরিতে আসে এবং কাজে লেগে পড়ে। শাইলুর মালিক আগেই শাইলুকে ভোগ করেছিল, আর এবার সুযোগ পেয়ে সে তার কয়েকজন বন্ধুকে ফ্যাক্টরিতে নিয়ে এসেছিল। আসলে বন্ধুদের মজা মস্তির জন্যই মালিক শাইলুকে ঠিক করে রেখেছিল। মালিক শাইলুর কাছে এসে বলে, আজ আমার বন্ধুদের তোমাকে খুশি করতে হবে, যেমনটা সেই দিন তুমি আমাকে করেছিলে। তারা প্রত্যেকে শাইলুর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু শাইলু তাদের বাধা দিয়ে সেখান থেকে সরে যায়। শাইলুর মালিকও অবাক হয়ে যায় যে যে মেয়ে নিজের ইচ্ছায় পুরুষদের সাথে সম্ভোগ করে আজ তার কি হয়েছে। মালিক বলে, চুপচাপ আমার
আমার বন্ধুদের সন্তুষ্ট কর। কিন্তু শাইলু সেই কথা শুনে মালিককে তার বন্ধুদের সামনেই কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মালিক শাইলুকে মারতে মারতে বের করে নিয়ে আসে এবং সকলের সামনে বলে, এই মেয়ে আমার ক্যাবিনেট থেকে 10,000 টাকা চুরি করেছে। অর্থাৎ শাইলুকে চোর প্রমাণ করে তাকে কাজ থেকে বের করে দেয়। শাইলু কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। একটি ভাঙা মন বারবার ভাঙতে ভাঙতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। এই পৃথিবীতে তার না ছিল যাওয়ার কোনো জায়গা, আর না ছিল এমন কোনো মানুষ যে তাকে আশ্রয় দিতে পারত। এই সম্পূর্ণ পৃথিবীতে সে একা দাঁড়িয়েছিল। এই জীবনের ভার বহন করাও তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। তো শাইলু একটা ব্রিজের থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই ভয় পেয়ে সে থেমে যায়। কাহিনী পরিবর্তিত হয় সেই রাতে শাইলু একটি ছেলেকে তার বাড়িতে ডাকে। এটা সেই ছেলে যে ছেলের সাথে সে মদনের পরে প্রথমবার শারীরিক সম্পর্ক করেছিল। তো ছেলেটা বাড়িতে আসে। শাইলু আগে থেকেই অর্ধনগ্ন হয়ে ছেলেটির আসার অপেক্ষা করতে থাকে। ছেলেটি এলেই শাইলু ছেলেটিকে একটি চাবুক তুলে দেয় এবং বলে, আমাকে মারো। ছেলেটি সেই কথা মতো শাইলুকে মারতে শুরু করে। প্রত্যেকটি আঘাতে শাইলুর ভিতরের উত্তেজনা অনেকটা কমে যায়। এক পর্যায়ে শাইলু অসহায় হয়ে কাঁদতে শুরু করে। সেই সময় ছেলেটি তাকে ভোগ করার ইচ্ছায় স্পর্শ করতে শুরু করে। শাইলু একটা কর্কশ চিৎকার করে এবং ছেলেটিকে দূরে সরিয়ে দেয়। ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শাইলু প্রকৃতপক্ষে একটা ভালো মেয়ে ছিল, কিন্তু তার অত্যধিক উত্তেজনা তাকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিত। সেই উত্তেজনাকে সামলাতে না পেরে শাইলু নিজেকে আঘাত করার মাধ্যমে নিজেকে শান্ত করত, নাকি কোনো পুরুষকে ব্যবহার করে। এই পর্যায়ে শাইলু নিজেকে খুব অসহায় বোধ করে। সে নিজেও এটা বুঝতে পারে না আসলে তার সাথে কি হয়েছে, কি কারণে সে এরকম পাগলামি করছে। এমন সময় তার হাতে একটি প্রজাপতি বসে এবং তারপরে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি তাকে ঘিরে ধরে। এই প্রজাপতির মাধ্যমে শাইলুর মধ্যেকার কামনার উত্তেজনাকে তুলে ধরা হয়েছে। হাজারো প্রতিরোধে সে এই প্রজাপতিগুলোর মতো তার উত্তেজনাকে দমন করতে পারছিল না। পরের সকাল হতেই শাইলু ভবঘুরের মতো বেরিয়ে পড়ে। সে কোথায় যাচ্ছে এটা সে নিজেও জানে না। এবার যখনই তার বাম হাত কাঁপতে শুরু করে, তার মধ্যে জন্ম নেয় সেই অনুভূতিগুলো। আর এই পর্যায়ে সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। এমন সময় বিশ্রামাগারে একটি পাগলকে সে দেখতে পায়। উত্তেজনায় শাইলু তার সাথেই সম্ভোগ করে। এবার দিন দিন শাইলুর এই অনুভূতির মাত্রা বাড়তে থাকে। আর মাঠে জঙ্গলে রাস্তায় সে যাকে পেত তার সাথেই মিলিত হতে শুরু করে। এক পর্যায়ে এই গ্রামের কিছু মানুষের এই বিষয়টা চোখে পড়ে। গ্রামের এক লোক প্রকাশের কাছে আসে এবং শাইলুর বিষয়ে জানায় যে এই মেয়ে গ্রামের পরিবেশ নষ্ট করছে। সমস্ত কথা শুনে প্রকাশ শাইলুকে কাছে তুলে আনতে বলে। এই কথা শোনা মাত্রই গ্রামবাসীরা শাইলুর চুলের মুঠি ধরে তাকে প্রকাশের বাড়িতে নিয়ে এসে ফেলে। প্রকাশ শাইলুকে জিজ্ঞাসা করে, এরকম নোংরামি তুমি গ্রামের মধ্যে কেন করছো? একটুও কি লজ্জাবোধ নেই তোমার যে যার সাথে পারছো তার সাথেই এসব করে বেড়াচ্ছ? শাইলুর কাছে কোনো উত্তর থাকে না, কারণ সে নিজেও জানে না যে সে কেন এমন কাজ করছে। প্রকাশ গ্রামবাসীদের অর্ডার দেয় শাইলুকে পাথর মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। এমন নোংরা মেয়ের এই গ্রামে কোনো জায়গা নেই। পুরো গ্রামের মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো সবাই পাথর মারতে মারতে শাইলুকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। একটা মেয়ে কতটা অভাগী হলে একের পর এক তার সাথে এত অন্যায় হয়, সেটা শাইলুকে না দেখলে বোঝা যায় না। এক পর্যায়ে শাইলু গ্রাম ছেড়ে চলে যায়। এবার পরের দিন সকাল হলে কুয়ো থেকে শাইলুর লাশ উদ্ধার হয়। কয়েকজন গ্রামবাসী শাইলুর মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করে আনে। আসলে এই অপমান সহ্য করতে না পেরে সে কুয়োয় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছিল। এই পর্যায়ে একজন গ্রামবাসীও শাইলুর মতো নোংরা অপবিত্র মেয়ের অন্তিম সংস্কারে রাজি ছিল না। ঠিক করা হয় তার শরীর নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে। কাহিনী এবার বর্তমানে ফিরে আসে, যেখানে গ্রামবাসীরা কবিরকে থানায় এনেছিল। মায়া ইনভেস্টিগেশন করলে কবির জানায় যে সে কিছুই করেনি। সে বলে, আমি আসলে গুর্জার বোনকে ভালোবাসি। আমাদের দুইজনের অনেক দিনের সম্পর্ক। সেও আমাকে ভীষণ ভালোবাসে। আমি ভেবেছিলাম আমাদের দুইজনের নাম যদি আমি দেওয়ালে লিখে দিই, তাহলে গ্রামবাসীরা আমাদের সম্পর্কের কথা জেনে যাবে এবং ধরে বেঁধে হলেও আমাদের বিয়ে দিয়ে দেবে। তাই আমি কাল রাতে লুকিয়ে দেওয়ালে আমাদেরই নাম লেখার চেষ্টা করছিলাম। কবির বলে, আমি কাউকে হত্যা করি নাই।
দয়া করে আমাকে ছেড়ে দিন। এবার ঠিক তখনই পোস্টমর্টম রিপোর্ট আসে। এই রিপোর্ট দেখে মায়া বলে কবির সত্য বলছে, এই হত্যাগুলো সে করেনি, তাই ওকে ছেড়ে দেওয়া হোক। অবশেষে কবিরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট দেখে মায়া খুব অবাক হয়ে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি পুরো গ্রামবাসী এই পুরো ম্যাটারটাকে নিয়ে একটি মিটিংয়ে বসে। গুর্জা বলে কবির এই হত্যাগুলো করেনি, তাই খুনি নিশ্চয়ই আজ রাতে দেওয়ালে কারোর না কারোর নাম লিখবে, আর আজই আমরা সেই লোককে ধরে ফেলব। এরপরে মঙ্গলবার রাতে গ্রামের সকলে আবার দল বেঁধে গ্রামে পাহারা দিতে শুরু করে। তখনই এক বয়স্ক লোক দেবীর গেট আপ নিয়ে থাকা এক মহিলাকে মাথায় এবং 2 হাতে দুটো আগুনের কুণ্ড নিয়ে ছুটতে দেখে। সে তৎক্ষণাৎ এই কথা গুর্জার কাছে এসে জানায় যে আমি দেবীকে দেখেছি। আসলে দেবী কিন্তু কোনো ঈশ্বর নয়, সে সাধারণ এক মেয়ে যে গ্রামে মহালক্ষ্মীর মন্দিরে কাজ করে। দেবী প্রত্যেক মঙ্গলবার রাতে মা মহালক্ষ্মীর ঘট এবং অগ্নিকুণ্ড নিয়ে গোটা গ্রাম পরিদর্শন করে, যাতে গ্রামের মঙ্গল হয়। এমনটা যে শুধুমাত্র দেবীই করছে তাই নয়, তার পূর্বপুরুষের আমল থেকে তার পরিবারের কোনো না কোনো মহিলা এই কাজের সঙ্গে যুক্ত আছে। তবে যা কিছু চলছে সব কিছুই আড়ালে। এই কাজের একটি নিয়ম আছে, দেবী যখন গ্রাম পরিদর্শন করবে ভুল করেও কোনো মানুষের নজরে তাকে পড়লে চলবে না। আর এই বিষয়টা গ্রামের কয়েকজন লোকজন ছাড়া আর কেউই জানে না। এই দেবীকে দেখেই লোকটা চিৎকার করেছিল। এমন সময় গ্রামের অন্য এক প্রান্ত থেকে আরও একটি লোক চিৎকার করে ওঠে, দেওয়ালে আবার কেউ কিছু যেন লিখে গেছে। গ্রামবাসীরা পাগলের মতো সেই দিকে ছুটে চলে, কিন্তু সেখানে পৌঁছে দেখে দেওয়ালে কেউ এইডস নিয়ে একটি মজার জোকস লিখে গেছে। আসলে এটা ছিল এক প্রকারের টোপ। খুনি চেয়েছিল গ্রামবাসীদের গ্রামের এই প্রান্তে নিয়ে এসে গ্রামের মধ্যেই তার কাজ করে বেরিয়ে যাওয়া। যখন গুর্জা বিষয়টা বুঝতে পারে, তারা পাগলের মতো ছুটে যায় গ্রামের ভিতরে। আর এই পর্যায়ে দেওয়ালে আমরা সেই ডাক্তারকে কিছু লিখতে দেখি, অর্থাৎ ডাক্তারই সেই ব্যক্তি যে এতদিন ধরে দেওয়ালে এসব লিখছিল। ঠিক তখনই পিছন থেকে চলে আসে মায়া। মায়া বলে, বাহ, তাহলে মাছ এবার জালে ধরা পড়েছে। এতদিন ধরে গ্রামে তাহলে এই খেলা আপনি খেলছিলেন। এই পর্যায়ে আমরা জানতে পারি ডাক্তার গ্রামেতে শাইলুর অতৃপ্ত আত্মার যে গল্প ছড়িয়েছিল সেটা ছিল মিথ্যা। আসলে কুয়োতে সেই রাতে সেই কাউকেই দেখেনি, সবটাই ছিল তার কল্পনাপ্রসূত। আর এইসব রটিয়ে সে নিজের উপরে এমন একটা আবরণ বানিয়ে রেখেছিল যাতে কেউ তার উপরে সন্দেহ প্রকাশ করতে না পারে, এবং সেটাই ঘটে। এই পর্যায়ে মায়া বলে, আপনি ভালো মতো জানতেন প্রকাশের গ্রামে মৃতদের পোস্টমর্টম করানো হয় না, সেই কারণে মারার আগে সবকটা ব্যক্তিকে আচ্ছা করে ঘুমের ওষুধ খাইয়েছিলেন এবং তারপরে মেরেছেন, কারণ পোস্টমর্টম রিপোর্ট তো সেটাই বলছে। এই পর্যায়ে ডাক্তার পালাবার চেষ্টা করলে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই হাতাহাতির মধ্যে ডাক্তার একটি ইঞ্জেকশন মায়ার কানের নিচে পুশ করে তাকে অজ্ঞান করে দেয়। এবার কিছুক্ষণ পরে মায়ার জ্ঞান ফিরে আসে। মায়া দেখে ডাক্তার তার হাত পা বেঁধে রেখেছে এবং সামনে বসে ড্রিঙ্ক করছে। মায়া ডাক্তারকে জিজ্ঞাসা করে, বল তুই কবে এই মৃত্যুর খেলা বন্ধ করবি, আর কার জন্য এসব করছিস? ডাক্তার বলে, শাইলুর জন্য। মায়া বলে, ও আচ্ছা, তাহলে তোর রক্ষিতার জন্য এসব। আমি তোর বিষয়ে সব কিছুই খবর লাগিয়েছি, শাইলুকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য এবং তার আত্মহত্যার জন্যই তাহলে তোর এই খেলা, তাই তো? শাইলুকে রক্ষিতা বলায় ডাক্তার খেপে গিয়ে মায়াকে মারতে আসে। সে বলে, আমরা চোখের সামনে সবসময় যেটা দেখি সেটা সত্যি হয় না। গ্রামবাসীদের কাছে শাইলু নোংরা মেয়ে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আর ডাক্তার এবার আসল কাহিনী বলতে শুরু করে। কাহিনী এবার পূর্বের প্রেক্ষাপটে চলতে থাকে। একদিন ডাক্তার কিছু রোগী দেখে ফিরছিল। এমন সময় সেই শাইলুকে একটি জায়গায় পড়ে থাকতে দেখে এবং সে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে আসে তার চেম্বারে। কিছুক্ষণ পরে যখন শাইলুর জ্ঞান ফিরে আসে, শাইলু কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আমি আর বাঁচতে চাই না, কিন্তু একা একা মরতেও পারছি না, আমাকে দয়া করে মরে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। এই বলে সে বারবার ডাক্তারের কাছে কাকুতি মিনতি শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলে, আপনি যেমন করে হোক আমাকে মেরে ফেলুন, আমি কোনো শর্তেই আর বাঁচতে চাই না। ডাক্তার রেগে গিয়ে বলে, আমরা প্রাণ নেওয়ার জন্য নয়, বাঁচানোর জন্য ডাক্তার। ডাক্তার নরম সুরে শাইলুকে জিজ্ঞাসা করে, আমাকে বলো তোমার কি অসুবিধা, কিসের জন্য তুমি এসব করে বেড়াচ্ছ? শাইলু তার সমস্যার কথা ডাক্তারকে বলে। রিপোর্ট হাতে পেলে ডাক্তার মনে করে শাইলু হয়তো এইডসে আক্রান্ত, কিন্তু শহরের বড় ডাক্তার অনুরাধা দেবী জানায় শাইলু একটি ডিসঅর্ডারে ভুগছে, যেটার নাম হলো হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার। শাইলু আসলে নিম্ফোম্যানিক, ইমোশনাল অ্যাটাচমেন্ট
অ্যাটাচমেন্ট ছাড়াই এই ধরনের পেশেন্টদের মধ্যে প্রচুর পরিমাণে শারীরিক চাহিদার জন্ম নেয়, যে চাহিদা আর 5টা সাধারণ মেয়ের থেকে 1000 গুণ বেশি হয়। সাধারণ মেয়েদের যে পরিমাণে যৌন হরমোন নিঃসৃত হয়, এই ধরনের পেশেন্টদের মধ্যে তার বহুগুণ বেশি হরমোন নিঃসৃত হয়ে থাকে। একাকিত্ব যৌন উৎপীড়ন হলো এই রোগের আসল কারণ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কখনোই বেশি কারোর সাথে কথা বলে না, এদের শরীরও নিজেদের বশে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের শরীরে আঘাত করে এই উত্তেজনা কমানোর চেষ্টা করে। তাদের চারিপাশে কি হচ্ছে বা তারা কোথায় আছে এটা ভুলে গিয়ে সেই মুহূর্তে তাদের শরীর যেটা চায় সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আর ইচ্ছা পূরণ হয়ে গেলেই এরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে ভেঙে যায়। এমন অনেক মানুষ আছে যারা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। ডাক্তার সব শুনে বলে, মেয়েটির এই পৃথিবীতে কেউ নেই। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটি কোনো সমস্যার মধ্যে আছে, তবে সে এত বড় জটিল সমস্যার মধ্যে আছে এটা আমি কল্পনা করিনি। অনুরাধা দেবী বলেন, একমাত্র মানুষের সঙ্গ এবং ভালোবাসা মেয়েটিকে সুস্থ হতে সাহায্য করবে। সেদিনের পরে ডাক্তার শাইলুকে তার বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পূর্বেই ডাক্তারের নিজের মেয়ে আত্মহত্যা করেছিল। শাইলুর মধ্যে ডাক্তার তার নিজের মেয়েকে দেখতে পায়, যে কারণে ডাক্তার একজন বাবার মতো শাইলুকে সুস্থ করে তুলতে শুরু করে। এক পর্যায়ে শাইলুও ডাক্তার মনিক্কমের নিজের মেয়েতে পরিণত হয়েছিল, কিন্তু এত কিছুর পরেও কোনো একটা অভাব শাইলুর মনের মধ্যে বাসা বেঁধেছিল। হয়তো সে অতীতের চিন্তা নিয়ে পড়ে থাকতো, না হলে ভবিষ্যতের চিন্তা। সব মিলিয়ে সে প্রায় সময় ঝিমিয়ে বসে থাকতো। এক পর্যায়ে শাইলু কেঁদে কেঁদে বলে, আচ্ছা আমি কার জন্য বেঁচে আছি? আমি মারা যাওয়ার পরে এমন কেউ তো নেই যে আমার জন্য কাঁদবে। কাহিনী বর্তমানে আসে। ডাক্তার বলে, ঠিক তখনই শাইলুর জীবন খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য একটি ছেলে তার জীবনে আসে। তবে এই ছেলেটি কে সেটা জানা যায় না। কাহিনীতে আবারও আমাদের ফটোগ্রাফার বাসুকে দেখানো হয়। সেই রাতে অন্যান্য গ্রামবাসীদের মতো সেও খুনিকে ধরার জন্য বেরিয়ে পড়েছিল, তবে সে দলছুট হয়ে যায়। এমন সময় বাসু জঙ্গলে মুখোশ পরা একটি ছেলেকে দেখতে পায়, যাকে আমরা গল্পের শুরুর থেকে নানান সময় দেখে আসছি। ছেলেটিকে দেখে বাসু বুঝে যায় এই সেই ছেলে যে গ্রামে এইসব কাণ্ড ঘটাচ্ছে। বাসুর সাথে ছেলেটির মারপিট শুরু হয়ে যায় এবং এই লড়াইয়ের দরুন ছেলেটি বাসুর পেটে একটি চাকু ঢুকিয়ে দেয়। তবে এত কিছুর পরেও ছেলেটি তার মুখোশ খোলে না, উল্টে ছেলেটি একটি ধারালো অস্ত্র দিয়ে বাসুর পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। গল্প আবারও ডাক্তারের কাছে ফিরে আসে। ডাক্তার বলে, আমি প্রায় সময় শাইলুর আশেপাশে মুখোশ পরা একটি ছেলেকে ঘুরতে দেখতাম। ছেলেটি সবসময় শাইলুকে ফলো করত। একদিন সেই ছেলেকে আমি ধরে ফেলি। আমি ছেলেটিকে প্রশ্ন করি, কে তুমি আর কেনই বা শাইলুর পিছনে পিছনে ঘুরছো? তখন গিয়ে ছেলেটি তার মুখোশ খোলে। ছেলেটির একটি গালে ছিল পোড়া দাগ, আর এই ছেলে অন্য কেউ নয়, সে ছিল শাইলুর ছোটবেলার বন্ধু রবি। অর্থাৎ সেই আগুনে সেদিন রবি পুড়ে মারা যায়নি। রবি শাইলুর সামনে আসে এবং সঙ্গে করে নিয়ে আসে কাজল। রবি বলে, তুমি কাজল পড়লে মনে হয় আকাশে কালো মেঘে ছেয়ে গেছে। শাইলু এক মুহূর্তে রবিকে চিনতে পেরে যায় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। শাইলু এবার বাঁচার যেন কোনো একটা আশা খুঁজে পেয়েছিল। কাহিনী আসে শাইলু এবং রবির শৈশবে। একদিন শাইলু রবির বাড়িতে দুধ দিতে গিয়েছিল। বাড়িতে ছিল শুধুমাত্র রবির বাবা। রবির বাবা শাইলুকে খুব খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। এমন সময় রবি সেখানে চলে আসে। শাইলু ভয় পেয়ে রবির কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তারপরে সে বাড়ি চলে যায়। বাবার এই জঘন্য দৃশ্য দেখে রবি সারা রাত ঘুমাতে পারে না। মেয়ের বয়সী শাইলুর সাথে তার বাবা যে এমন ঘৃণ্য কাজ করতে চলেছিল এটা ভেবেই তার চোখে জল চলে আসে। এক পর্যায়ে রবি একটি ভারী জিনিস নিয়ে ঘুমন্ত বাবার মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। এই বডি যেন পুলিশ খুঁজে না পায় এবং তাকেও যেন পুলিশ সন্দেহ করতে না পারে, সেই জন্য সেই দিন সে বাড়িতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ি দাও দাও করে জ্বলে ওঠে। রবি কোনো মতে বাইরে বেরিয়ে আসে। এবার তখনই কিছুটা আগুন তার গালে পড়ে যায়, যে কারণে তার একটা গাল পুড়ে গিয়েছিল। সেই রাতে রবি পালিয়ে আসে মা মহালক্ষ্মীর মন্দিরে। গ্রামের লোক এটাই ভাবতে থাকে হয়তো রবি তার বাবার সাথেই মারা গেছে। এমনকি শাইলুও এটাই ভেবেছিল যে রবি হয়তো মারা গেছে। রবি মন্দিরে বসে ভয় পেতে শুরু করে। সে ভাবে হয়তো পুলিশ তাকে ধরে ফেলবে। এমন সময় মা মহালক্ষ্মীর মুখোশ এসে পড়ে তার সামনে। রবি সেই মুখোশ পরে নেয় এবং তারপর থেকে আড়ালে আবডালে প্রত্যেক মুহূর্তে সে শাইলুকে ফলো করতে শুরু করে। এই পর্যায়ে রবি শাইলুকে বলে, আমার বাবা তোমার সাথে যে ঘৃণ্য কাজ করেছিল সেই কাজের জন্য আমি তোমার সামনে আসতে পারি নাই। আমরা দেখি শাইলু যখন প্রফেসর মদনের সাথে প্রেম করছিল তখন
রবি দূর থেকে তাকে লক্ষ্য করত। এমনকি যখন সে উদাস হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখনও ছায়ার মতো তার পাশেই ছিল রবি। রবি বলে, শাইলু, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। সেই ছোট থেকেই আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু শাইলু এটা ভেবে কান্নায় ভেঙে পড়ে যে সে তো নোংরা হয়ে গেছে। সে রবির জীবনে তো অনেক দূরের কথা, অন্য যে কোনো পুরুষের স্ত্রী হওয়ার যোগ্য নয়। রবি শাইলুকে বলে, এটা তোমার মনে হয় যে তুমি অপবিত্র, কিন্তু আমার নজরে তোমার মতো পবিত্র মেয়ে একটাও নেই। শাইলু কান্নায় ভেঙে পড়ে এবং ডাক্তার বলে, যদি সারা জীবন একসঙ্গে থাকতে চাও তাহলে বিয়ে করে নাও, আর বিয়ে করে এখান থেকে অনেক দূরে চলে যাও। পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। ডাক্তার বলে, কালই বরং আমরা শহরে গিয়ে বিয়ের সমস্ত জিনিসপত্র কিনে আনবো। ঠিক করা হয় পরের দিনই সন্ধ্যাবেলায় মা মহালক্ষ্মীর মন্দিরে শাইলুর সাথে রবির বিয়ে দেওয়া হবে। সেই দিনই রবি এবং ডাক্তার বিয়ের সরঞ্জাম কিনতে বাজার করতে শহরে চলে যায়। আর পরের দিন সকালে ফিরে আসতে একজন লোক জানায়, শাইলুকে জমিদার গ্রাম ছাড়া করেছিল কাল, আর সেই অপমান সহ্য করতে না পেরে আজ সে কুয়োর জলে ডুবে আত্মহত্যা করেছে। এক নিমেষেই রবি এবং ডাক্তার থমকে যায় এবং গিয়ে পৌঁছায় কুয়োর কাছে, যেখানে সবাই এটাই বলতে থাকে, আমরা শাইলুর মতো এমন অপবিত্র মেয়ের দেহের অন্তিম সংস্কার করব না, তার থেকে বরং এই বডি নদীর জলে ভাসিয়ে দেওয়া হোক। এই জায়গায় ডাক্তার বলে, তার প্রয়োজন হবে না, আমি শহরে ফোন করে দিচ্ছি, মিউনিসিপ্যালিটি থেকে লোকজন এসে শাইলুর বডি নিয়ে যাবে। গ্রামবাসীরা সবাই চলে গেলে রবি এবং ডাক্তার শাইলুর বডির কাছে এসে বসে কাঁদতে শুরু করে। কাহিনী বর্তমানে আসে এশায় মায়া জানতে পারে যে শুধুমাত্র ডাক্তার একা নয়, রবিও ডাক্তারের সাথে মিলিত হয়ে এইসব খুনগুলো করাচ্ছে। মায়া বলে, শাইলু যে জটিল রোগে আক্রান্ত ছিল এটা গ্রামবাসীদের বললেই তো সমস্যা এত দূরে এগোতো না। ডাক্তার বলে, যে গ্রামে মেয়েদের পিরিয়ডস হলে 3 দিন বাড়ি থেকে দূরে রাখা হয়, সেখানে এমন জটিল রোগের কথা শুনে কি তারা শাইলুকে বিশ্বাস করত? এই পর্যায়ে আরও একটি শকিং বিষয় সামনে আসে। আমরা জানতে পারি সেই রাতে শাইলু আত্মহত্যা করেনি, তাকে আসলে গ্রামের 6 জন মিলে খুন করে। ডাক্তার বলে, 4 জনকে আমরা নৃশংসভাবে খুন করেছি, আর একজনকে হয়তো রবি এতক্ষণে মেরে ফেলেছে, বাকি আছে একজন। তখনই আমরা দেখি সেই বাড়ির বাইরে জমিদার প্রকাশ বসে থাকে, অর্থাৎ প্রকাশ এতক্ষণ বসে বসে সমস্ত কথাই শুনছিল। সব কথা শোনার পরে প্রকাশ বাড়িতে আসে। বাড়িতে আসা মাত্রই তার স্ত্রী শান্তি জিজ্ঞাসা করে, কিছু জানতে পারলে কে দেওয়ালে এইসব লিখছে আর কেই বা খুনগুলো করছে? প্রকাশ সঙ্গে সঙ্গে শান্তির গলা টিপে ধরে এবং বলে, এই সব কিছুর পিছনে তুই আছিস আর এখন নিষ্পাপ সাজার ভান করছিস। অর্থাৎ এই 6 নম্বর ব্যক্তিটি হলো প্রকাশের স্ত্রী শান্তি, যার নিষ্পাপ সুন্দর মুখের পিছনে ছিল একটি ভয়ঙ্কর মানুষ। এই পর্যায়ে শান্তি বালিশের তলায় থাকা একটি ছুরি তার স্বামীর পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু প্রকাশ কোনোভাবে নিজেকে সামলে নিয়ে শান্তিকে সজোরে দেওয়ালে ধাক্কা মারে। শান্তি এবার আসল কাহিনী বলতে শুরু করে। এক রাতে শাইলু উদ্বাস্তুর মতো রাস্তায় রাস্তায় যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন কয়েকজন ছেলের নজর পড়ে তার উপরে এবং তারা শাইলুকে তাড়া করে। ছুটতে ছুটতে শাইলু আশ্রয় নেয় একটি পুরনো বিল্ডিংয়ে। এই ঘরে শাইলু একটি মেয়ের কিছু রোম্যান্টিক শব্দ শুনতে পায়। শাইলু জানলা দিয়ে উঁকি মারতেই দেখে গ্রামের জমিদারের স্ত্রী শান্তি ফটোগ্রাফার বাসুর সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ শান্তি এবং বাসু পরকীয়ায় লিপ্ত আছে। এই দৃশ্য দেখে শাইলু যখন সেখান থেকে চলে যেতে চায় তখনই হোঁচট খায় এবং ব্যথায় আওয়াজ করে ওঠে। জমিদারের স্ত্রী শাইলুকে দেখে ফেলে। এই পর্যায়ে শান্তি এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে যদি শাইলু এই বিষয়ে কাউকে জানিয়ে দেয় তাহলে তার সম্মান তো যাবেই, সেই সঙ্গে তার স্বামীও তাকে প্রাণে মেরে ফেলবে। তাই শান্তি, বাসু এবং বাকি 4 জন যারা তার হয়ে কাজ করত তাদের নিয়ে একটি বৈঠকে বসে এবং ঠিক করে প্রথমে গ্রামের মানুষদের মনে শাইলুর জন্য বিষ ভরে দেবে এবং তাদের খেপিয়ে তুলবে। তারপরে জমিদারকে সবকিছু বলে শাইলুকে গ্রাম ছাড়া করা হবে। আর ঠিক তেমনটাই করা হয়। যেদিন শাইলুর সাথে রবির বিয়ে হওয়ার কথা ছিল সেই দিন শাইলু শাড়ি পরে বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখনই জমিদারের লোকজন এসে শাইলুকে টেনে জমিদারের কাছে নিয়ে যায় এবং তারই আদেশে পাথর মারতে মারতে তাকে গ্রাম ছাড়া করা হয়। গ্রাম থেকে বের করে দেওয়ার পরে শাইলু আশ্রয় নেয় সেই পুরনো কুয়োর কাছে।
যেখানে মধ্যরাতে শান্তি এবং সেই 5 জন চলে আসে। এই পর্যায়ে শাইলু শান্তির পা ধরে বলে, আমি আপনার বিষয়ে গ্রামে কাউকে কিচ্ছু বলবো না, দয়া করে আমাকে যেতে দিন, আমি কালই এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু শান্তি তার কোনো কথাই শোনে না। এক পর্যায়ে বাসু শাইলুর গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে এবং বডি ফেলে দেওয়া হয় কুয়োর মধ্যে, যাতে এমনটাই মনে হয় যে শাইলু অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এদিকে জমিদার সব সত্যি জানতে পেরে তার নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে শান্তির চুলের মুঠি ধরে তাকে উঠোনে ফেলে এবং তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে দেয়। ডাক্তার পাঁচিলের আড়াল থেকে সবটাই দেখছিল। সব থেকে বড় কালপ্রিটের এমন নৃশংস মৃত্যু দেখে সে মন থেকে শান্তি পায়। আজ যেন শাইলুর আত্মাও শান্তি পেল। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে রবি সেই কুয়োর কাছে বসে থাকে। বাসুর আক্রমণে তার শরীর থেকে রক্ত ভেসে যেতে শুরু করেছিল। রবির মনে পড়ে যায় ছোটবেলায় শাইলুর সাথে কাটানো সেই মধুর দিনগুলোর কথা, আর সে ঠিক করে নেয় যে সেও আত্মহত্যা করবে। ঠিক তখনই সেই কুকুরটি চিৎকার করে ওঠে, যে কুকুরটিকে ছোটবেলায় রবি শাইলুর কথাতেই এই কুয়ো থেকে উদ্ধার করেছিল। অবশেষে রবি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে জমিদারের বাড়ির সামনে শান্তির মৃতদেহ পড়ে থাকে। সমস্ত গ্রামবাসী সেখানে এসে হাজির হয়। এক পর্যায়ে মায়া সেখানে আসে। জমিদার জানায় গ্রামে যে সমস্ত অকাল মৃত্যুগুলো ঘটছিল তাতে শান্তি খুব ভেঙে গিয়েছিল, তাই সে নিজের ইচ্ছায় শরীরে আগুন লাগিয়ে ইচ্ছামৃত্যু নিয়ে মা মহালক্ষ্মীর কাছে নিজেকে নিবেদন করেছে, যাতে গ্রামের শান্তি ফিরে আসে। এই জায়গায় ডাক্তারও উপস্থিত থাকে। মায়া জানতো এই সবই মিথ্যা, আসলে শান্তিকে খুন করা হয়েছে, কিন্তু তার মুখে কোনো কথা থাকে না। শান্তির মৃত্যুতে পুরো গ্রামবাসী, যারা শান্তির আসল রূপ সম্পর্কে অবগত ছিল না, তারা কান্নায় ভেঙে পড়ে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি ডাক্তার জমিদার প্রকাশের ক্ষতের চিকিৎসা করতে আসে, যেখানে ডাক্তার বলে ওঠে, আপনার স্ত্রী তো আসল কালপ্রিট, তাহলে গ্রামের সকলের সামনে তাকে দেবী কেন বানালেন? জমিদার বলে, গ্রামের সকলেই আমার স্ত্রীকে দেবী বলে মনে করত। এবার তারা যদি তার আসল সত্যি জেনে যেত তাহলে তাদের বিশ্বাসই ভেঙে যেত, তাই আমাকে মিথ্যা কথা বলতে হয়েছিল। এবার প্রশ্ন হলো, শাইলুকে যে খুন করা হয়েছিল এই বিষয়টা ডাক্তার কি করে জানলো? আসলে পুলি, যাকে সিনেমার প্রথম থেকেই অন্ধ ব্যক্তি বলে মনে করা হচ্ছিল, সে আসলে অন্ধ ছিলই না। অন্ধ সেজে মানুষের থেকে সুযোগ ভিক্ষা নিত। এবার যে রাতে শাইলু সেই কুয়োর কাছে আশ্রয় নেয়, পুলিও সেখানে বসেই মদ খাচ্ছিল, আর তার চোখের সামনেই সেই 6 জন মিলে শাইলুকে মেরে কুয়োর মধ্যে ফেলে দেয়। পুলি পরের দিন সকালেই রবি এবং ডাক্তারকে সবটা খুলে বলে। আর এই ঘটনা শোনার পরে রবি এবং ডাক্তার প্ল্যান কষে সেই 5 জনকে মেরে ফেলে এবং 6 নম্বর ব্যক্তিকে জমিদার নিজেই মেরে ফেলে। এবার আমাদের দর্শকদের কিছু মাস পরের ঘটনা দেখানো হয়। আমরা দেখি শাইলুর গ্রামের পাশাপাশি বাকি সব গ্রামগুলিতেও দেওয়ালে আবারও কেউ কিছু লিখন লিখে দিয়ে গিয়েছিল এবং সমস্ত গ্রামবাসীরা সেই লিখন পড়তে শুরু করে, যেখানে একইভাবে গ্রামে কার সাথে কার অবৈধ সম্পর্ক আছে সেটা সকলের সামনে আনা হচ্ছিল। এবার মঙ্গলবার রাতে কালো অন্ধকার ভেদ করে আমরা শাইলু এবং রবির সেই পোষা কুকুরটিকে কলা বাগানের কুয়োর কাছে ছুটতে দেখি। এই পর্যায়ে একটা আঁতকে ওঠার মতো দৃশ্য আমাদের সামনে আসে। কুয়োর মধ্যে আমরা শাইলু এবং রবির আত্মাকে বসে থাকতে দেখি, অর্থাৎ তারা মৃত্যুর পরেও তাদের কাজ জারি রেখেছিল। আর এখানেই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়।